আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। দারফুরের বাজারে ড্রোন হামলায় নিহত 10। যুদ্ধের মহড়ায় ইউরোপকে কঠিন বার্তা দিল রাশিয়া। খামেনেইয়ের দেশকে আবার হুমকি ট্রাম্পের। পুতিনকে ট্রাম্পের বার্তা, যুদ্ধ শেষ করতে হবে। যুদ্ধের মহড়ায় ইউরোপকে কঠিন বার্তা দিল রাশিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সিরিয়া সীমান্তে আবারও উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে, কারণ সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে নতুন করে স্থল ও বিমান হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে, বা ইতোমধ্যে সীমিত পরিসরে শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যের সমরনীতিতে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে সিরিয়া দীর্ঘদিন ধরেই একটি প্রক্সি যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যেখানে বিভিন্ন পরাশক্তির স্বার্থ জড়িত। কিন্তু এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, কারণ ইসরায়েল তাদের নিরাপত্তা বলয় সুদৃঢ় করার লক্ষ্যে সিরিয়ার ভেতরে থাকা নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনা এবং ওয়্যারহাউসগুলোকে টার্গেট করছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মূল উদ্দেশ্য হল সিরিয়ার মাটি ব্যবহার করে অন্য কোনো দেশ বা গোষ্ঠী যাতে ইসরায়েলের সীমান্তে কোনো ধরনের হুমকি তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। আর এই কৌশলের অংশ হিসেবেই বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের বিষয়টি সামনে আসছে, যা নিঃসন্দেহে পরিস্থিতির গুরুত্ব কয়েক গুণ দাঁড়িয়ে দিয়েছে। আকাশপথে নজরদারি এবং স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হয়তো ইসরায়েলি ডিফেন্স ফোর্স মনে করছে যে এখনই অ্যাকশনে না গেলে ভবিষ্যতে বড় কোনো ঝুঁকির মুখে পড়তে হতে পারে, আর তাই তারা প্রিএমটিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই হার্ডলাইন অ্যাপ্রোচ বেছে নিয়েছে। অন্যদিকে সিরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের সার্বভৌমত্বের উপর আঘাত এবং এর ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করবে। যুদ্ধের এই ডামাডোলে আন্তর্জাতিক সম্প্রদায় অর্থাৎ জাতিসংঘ বা বড় শক্তিগুলো কী প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন দেখার বিষয়, কারণ এর আগেও আমরা দেখেছি যখনই সিরিয়ায় বড় কোনো অ্যাকশন হয় তার ঢেউ গিয়ে লাগে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবং তেলের বাজারেও এর প্রভাব পড়তে পারে। আপনারা হয়তো ভাবছেন কেন বারবার সিরিয়াকেই বেছে নেওয়া হয়। এর উত্তর হল ভৌগোলিক অবস্থান এবং সেখানে উপস্থিত বিভিন্ন বিদেশি শক্তির জটিল সমীকরণ, যা দেশটিকে একটি দাবার বোর্ডে পরিণত করেছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি আমাদের হাতে এসেছে তা হল আন্দোলনের মাঝেই ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার খবর, যা বিশ্ব রাজনীতিতে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে এবং অনেকেই আশঙ্কা করছেন যে এই ঘটনা পুরো অঞ্চলের জিওপলিটিক্স বা ভূ রাজনীতিকে নতুন করে লিখতে বাধ্য করবে। বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। ইরানের অভ্যন্তরে যখন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে এক ধরনের অস্থিরতা বা আন্দোলন চলছে, ঠিক সেই মুহূর্তেই এই ধরনের হামলার টাইমিং বা সময়কালকে বিশেষজ্ঞরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন, কারণ সাধারণত যখন কোনো দেশ অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত থাকে তখন বাইরের আঘাত সেই দেশের সরকারকে আরও বেশি চাপে ফেলে দেয়। রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বেশ কিছু কৌশলগত স্থাপনা, যার মধ্যে সম্ভবত ড্রোন তৈরির কারখানা বা মিসাইল সাইট থাকতে পারে, সেগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করা হচ্ছে। এই হামলার ধরন দেখে মনে হচ্ছে এটি নিছক কোনো সতর্ক বার্তা নয়, বরং ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, বিশেষ করে যখন পশ্চিমা বিশ্ব ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে সবসময়ই উদ্বিগ্ন থাকে। পেন্টাগন বা ইসরায়েলি কমান্ড সেন্টার থেকে যদিও সব অপারেশনের বিস্তারিত তথ্য সচরাচর প্রকাশ করা হয় না, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া আউটলেট এবং স্থানীয় সোর্সগুলো থেকে পাওয়া খবর বলছে এই হামলায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হয়েছে, যা রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কেন এই মুহূর্তে সরাসরি জড়িয়ে পড়ল? এর পেছনে হয়তো আসন্ন কোনো বড় হুমকির গোয়েন্দা তথ্য থাকতে পারে, অথবা মিত্র দেশ হিসেবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার দায়বদ্ধতা থেকে এই যৌথ অপারেশন চালানো হয়েছে। এই ঘটনার পর তেলের বিশ্ব বাজার এবং স্টক মার্কেটে এক ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, কারণ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন যদি কোনোভাবে বিঘ্নিত হয় তবে তার প্রভাব আমাদের মতো সাধারণ ভোক্তাদের পকেটেও এসে লাগবে। এবার আসি এমন একটি খবরে যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন।
গ্রিনল্যান্ড দখলের জন্য আমেরিকার সেনা পাঠানো এবং যুদ্ধ পরিস্থিতির উদ্ভব। শিরোনামটি যতটা নাটকীয়, এর পেছনের ভূরাজনীতি বা জিওপলিটিক্স ততটাই গভীর এবং কৌশলগত। আসলে যুদ্ধ শব্দটি এখানে হয়তো সরাসরি প্রথাগত যুদ্ধের চেয়ে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের মতো প্রভাব বিস্তারের লড়াই হিসাবে বেশি মানানসই। কারণ গ্রিনল্যান্ড বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে নতুন নতুন সমুদ্রপথ উন্মোচিত হচ্ছে এবং বিজ্ঞানীরা ধারণা করছেন যে গ্রিনল্যান্ডের মাটির নিচে বিপুল পরিমাণে খনিজ সম্পদ, বিশেষ করে রেয়ার আর্থ এলিমেন্টস রয়েছে, যা আধুনিক টেকনোলজি, চিপ তৈরি এবং ব্যাটারির জন্য অপরিহার্য। আমেরিকা অনেকদিন ধরেই এই অঞ্চলের উপর নজর রাখছে এবং আপনারা হয়তো মনে করতে পারেন কয়েক বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, যা তখন অনেকে কৌতুক হিসাবে নিলেও এখন বোঝা যাচ্ছে এর পেছনে গভীর সামরিক ও অর্থনৈতিক স্বার্থ ছিল। সাম্প্রতিক খবর অনুযায়ী আমেরিকা সেখানে তাদের সামরিক উপস্থিতি বা ট্রুপস বাড়ানোর পরিকল্পনা করছে, যার মূল উদ্দেশ্য হল রাশিয়া এবং চীনের আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারকে ঠেকানো। এটাকে যদি আমরা যুদ্ধ বলি তবে সেটা হলো রিসোর্স বা সম্পদের যুদ্ধ এবং আধিপত্যের যুদ্ধ। ডেনমার্কের অধীনে থাকা এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি এখন পরাশক্তিগুলোর দড়ি টানাটানির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেনা পাঠানোর অর্থ হল সেখানে নতুন ঘাঁটি তৈরি করা বা পুরনো ঘাঁটিগুলোকে আরও শক্তিশালী করা, যাতে উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরে নজরদারি বাড়ানো যায়। তবে স্থানীয় জনগণ এবং পরিবেশবাদীরা এই সামরিকায়নের ঘোর বিরোধী, কারণ তারা মনে করেন এতে গ্রিনল্যান্ডের শান্ত পরিবেশ এবং বৈচিত্র্যময় ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে। এই যে দখল করার বিষয়টি শিরোনামে এসেছে, এটি মূলত কূটনৈতিক এবং সামরিক কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা, যা আন্তর্জাতিক সম্পর্কে নতুন মেরুকরণ সৃষ্টি করছে। এখন প্রশ্ন হল, ইউরোপীয় ইউনিয়ন বা ডেনমার্ক কি আমেরিকার এই আগ্রাসী মনোভাব মেনে নেবে, নাকি তারাও তাদের স্বার্থ রক্ষায় কঠোর হবে? সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন আর কেবল বরফের দেশ নয়, বরং বিশ্ব রাজনীতির এক উত্তপ্ত কড়াইয়ে পরিণত হয়েছে। পরবর্তী সংবাদটি মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে পরিচিত দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে। নেতানিয়াহুর হুঙ্কার এবং ফের ইরান ইসরায়েল যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কা, যা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি যে ভাষায় কথা বলেছেন এবং যে ধরনের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি ইরানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছেন। তাঁরই বক্তব্যের মূল কারণ হল ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং তাদের প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করা। নেতানিয়াহুর এই হুঙ্কার বা কঠোর বার্তা কেবল কথার কথা নয়, বরং এর পেছনে রয়েছে ইসরায়েলের সামরিক প্রস্তুতি এবং গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তি। তিনি হয়তো বোঝাতে চাইছেন যে ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে তিনি যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত, তা সেটা সরাসরি যুদ্ধ ঘোষণা হোক বা বড় মাত্রার কোনো সামরিক অভিযান। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই, তারাও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এবং পাল্টা হুমকি দিচ্ছে, যার ফলে একটি ফুল স্কেল বা সর্বাত্মক যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বাকযুদ্ধ বা ওয়ার অফ ওয়ার্ডস প্রায়শই প্রকৃত যুদ্ধের পূর্বলক্ষণ হয়ে দাঁড়ায়, কারণ যখন কূটনীতির দরজা বন্ধ হয়ে যায় তখন অস্ত্রের ভাষাই প্রধান হয়ে ওঠে। এই উত্তেজনার প্রভাব শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাকের মতো দেশগুলো এতে জড়িয়ে পড়তে পারে, যা পুরো অঞ্চলকে একটি বারুদের স্তূপে পরিণত করবে। ইসরায়েলের অভ্যন্তরেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদল মনে করছে কঠোর পদক্ষেপই একমাত্র সমাধান, আবার অন্য দল মনে করছে যুদ্ধের ফলে অর্থনীতি এবং জনজীবনে যে বিপর্যয় নামবে তা সামাল দেওয়া কঠিন হবে। সর্বশেষ যে খবরটি নিয়ে আলোচনা করব তা আধুনিক যুদ্ধবিদ্যার ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করতে পারে। ইসরায়েলে ইরানের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি বা সম্ভাবনা। ফাত্তা শব্দটি ফার্সি, যার অর্থ বিজয় বা উন্মোচনকারী, এবং ইরান দাবি করছে যে তাদের এই নতুন মিসাইলটি শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে চলতে সক্ষম, যা বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বা ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে। হাইপারসনিক মিসাইল টেকনোলজি বর্তমানে বিশ্বের খুব কম দেশের হাতেই রয়েছে, এবং ইরান যদি সত্যিই এই সক্ষমতা অর্জন করে থাকে এবং ইসরায়েলের উপর তা প্রয়োগ করে, তবে তা হবে সামরিক ভারসাম্যের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন।
ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত, কিন্তু হাইপারসনিক মিসাইলগুলো বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে অত্যন্ত দ্রুত গতিপথ পরিবর্তন করতে পারে বলে এগুলোকে ইন্টারসেপ্ট করা বা ধ্বংস করা অত্যন্ত কঠিন। এই হামলার খবর যদি সত্য হয় বা ইরান যদি এমন সক্ষমতা প্রদর্শন করে, তবে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ফাত্তা মিসাইল শুধুমাত্র একটি অস্ত্র নয়, এটি একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির হাতিয়ার। ইরান বোঝাতে চাইছে যে প্রযুক্তিগত দিক দিয়ে তারা আর পিছিয়ে নেই এবং তারা ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এই ঘটনা নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী এখনও বিস্তারিত কোনো মন্তব্য না করলেও তারা নিশ্চয়ই বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। হাইপারসনিক মিসাইলের ব্যবহার যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে, কারণ এতে প্রতিক্রিয়ার বা রিয়াকশন দেখানোর সময় খুব কম পাওয়া যায়।